সংবাদ শুধু শিরোনামে নয়, ঘটনার ভেতরে থাকে আরও বিভিন্ন রকম খবর। দেশের কোথাও জনদুর্ভোগ, কোথাও আন্দোলন, কোথাও উন্নয়নের অগ্রগতি, আবার কোথাও সম্ভাবনার নতুন দিগন্ত। এই মুহূর্তে দেশজুড়ে আলোচিত এবং গুরুত্বপূর্ণ সব ইস্যুর সবশেষ খবর ঘটনাস্থল থেকে সহকর্মীদের সরাসরি সংযোগ এবং তাৎক্ষণিক আপডেট নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন স্টার নিউজ লাইভ। সঙ্গে আছি আমি নাইম আবির। শুরুতেই বৈরী আবহাওয়া, সারা দেশের যে অবস্থা, সেই অবস্থার খবর দিয়ে শুরু করতে চাই আজকের স্টার নিউজ লাইভ। বৃষ্টি উজানের ঢলে বাড়ছে নদ নদীর পানি। মৌলভীবাজারে বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। হবিগঞ্জেও হাওরে ঢুকছে পানি। বন্যার অবনতি হয়েছে পার্বত্য অঞ্চলে। সব মিলিয়ে 5 জেলায় পানিবন্দী কয়েক লাখ মানুষ। বান্দরবানে ভ্রমণের নিষেধাজ্ঞা আগামী 12 জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। বান্দরবান থেকে বন্যার সবশেষ খবরাখবর আমরা জানতে চাই। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী নিবিড় সাহা। নিবিড়, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনি বান্দরবানে রয়েছেন। গত কয়েকদিনে যে সবথেকে বড় ঘটনা, সবথেকে বেশি মৃত্যুর ঘটনাও বান্দরবানে ঘটেছে। কি অবস্থা আজকে? পানি নামতে শুরু করেছে কিনা এবং পাহাড় ধসের যে শঙ্কা তৈরি হয়েছে সেই জায়গাগুলো থেকে পুনর্বাসন করা হচ্ছে কিনা, প্রশাসন কেমন সহযোগিতা করছে? আবির, গত পরশু রাতে যে পাহাড় ধসের ঘটনাটি ঘটেছিল, সে ঘটনায় কিন্তু 5 জন নিহত হয়েছিল। গতকাল রাতেও কিন্তু আসলে মুষলধারে প্রায় 2.5 ঘন্টা যাবৎ কিন্তু বৃষ্টি হয়েছে, ভারী বৃষ্টিপাত হয়েছে। তবে এখন পর্যন্ত আমাদের কাছে নতুন করে পাহাড় ধসে মৃত্যুর কোনো খবর কিন্তু আমাদের কাছে নেই। এটি একটি ভালো খবর। সেই সাথে জানিয়ে রাখি যে নদ নদীর পানি সেটি কিন্তু এখনও কমতে শুরু করেনি। তেমন আমরা বান্দরবনের বিভিন্ন এলাকায় ঘুরেছি, বান্দরবন সদর উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরেছি এবং অনেকে কিন্তু বলছেন যে আসলে পানি আগে যা ছিল খানিকটা বেশি পানি তাদের মনে হচ্ছে, খানিকটা বেশি পানি বাড়ছে এবং টানা 2 থেকে 3 দিন যাবৎ কিন্তু তারা কম বেশি এই পানির বন্দী হয়ে রয়েছেন, যার কারণে অনেক এলাকাতেই কিন্তু আসলে থাকার মতো কোনো অবস্থা নেই। তারা অনেকেই সদর উপজেলা সহ আশপাশের যে উপজেলাগুলো রয়েছে বন্যা দুর্গত সেসব এলাকার যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেই আশ্রয় কেন্দ্রগুলোতে তারা আশ্রয় নিয়েছেন। সেই সাথে জানিয়ে রাখি যে স্থানীয়দের মধ্যে যে অভিযোগটি রয়েছে যে এখনও বন্যা দুর্গত বিভিন্ন এলাকায় যেহেতু টানা কয়েকদিন যাবৎ পানিবন্দী হয়ে থাকার কারণে কিন্তু আসলে সেখানে বিশুদ্ধ পানির একটি সংকট দেখা দিয়েছে। পাশাপাশি অন্যান্য যে শুকনা খাবার কিংবা ত্রাণ সহায়তা এসবের কিন্তু আসলে সংকট দেখা দিয়েছে। তো স্থানীয়দের যেটি অভিযোগ যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কিংবা জেলা প্রশাসনের পক্ষ থেকে কিংবা সরকারি কোনো ত্রাণ সহযোগিতা কিন্তু অনেক এলাকাতেই পৌঁছায়নি, এমন অভিযোগ তারা করেছেন। তো সব কিছু মিলিয়ে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি যে বান্দরবনের যে সাঙ্গু নদীর পানি সেটি বিপদসীমার বেশ খানিকটা উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি মাতামুহুরী নদীর পানি সেটিও বেশ খানিকটা উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেই সাথে আমি গতকাল যখন এই বান্দরবনে ঢুকেছি তখন কিন্তু দেখেছি যে বান্দরবনের সাথে কিন্তু চট্টগ্রামের যে সড়ক যোগাযোগ পথ, সেই সড়ক পথ কিন্তু মোটামুটি বলা যায় যে পুরোটাই কিন্তু বন্ধ হয়ে গেছে। যে সংযোগ সড়ক রয়েছে সেই সংযোগ সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ার কারণে কিন্তু সেখানে ভারী কোনো যানবাহন কিংবা ছোট যে যানবাহনগুলো সেগুলো কিন্তু প্রবেশ করতে পারছে না, যার কারণে বলা যায় যে এক কথায় যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে এই বান্দরবন এখনো চট্টগ্রাম থেকে। সেই সাথে এখনও কিন্তু আসলে আমরা দেখছি যে উঁচু যে এলাকাগুলো রয়েছে সেই উঁচু এলাকাগুলোতে কিন্তু আসলে পানি না উঠলেও কিন্তু আসলে নিচু যে এলাকাগুলো রয়েছে সেই নিচু এলাকাগুলোতে কিন্তু আসলে পানি উঠেছে। কোথাও কোথাও অর্ধেকাংশ ডুবে গেছে, আবার কোথাও আমরা দেখেছি যে পুরোপুরি ডুবে গেছে। কিছুক্ষণ আগে আমি একটি এলাকা থেকে ঘুরে এসেছি, সেখানে দেখেছি যে আসলে বড় যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোও কিন্তু আসলে বলা যায় যে অর্ধেকের বেশি অংশ কিন্তু পানির নিচে তলিয়ে গেছে, যার কারণে কিন্তু আসলে সেসব জায়গায় কিন্তু আসলে কেউই এখন থাকতে পারছে না। যে তারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন এবং সেই সাথে জানিয়ে রাখি যে যে ফসলি জমি সহ থেকে শুরু করে যেসব ফসল আবাদ করা হয়েছিল সেসব কিন্তু এখন আমরা দেখছি যে পানির নিচে তলিয়ে গেছে, যার কারণে কিন্তু আসলে তারা বড়সড় একটি ক্ষতির আশঙ্কা স্থানীয়রা যারা রয়েছেন তারা করছেন। তো সব কিছু মিলিয়ে কিন্তু এখন পর্যন্ত আমাদের সামনে যে চিত্রটি আসছে যে এখন পর্যন্ত কিন্তু বন্যা পরিস্থিতির তেমন কোনো
বন্যা পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। স্থানীয়রাও কিন্তু আসলে যেহেতু বৃষ্টি হচ্ছে এখনও মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, যার কারণে কিন্তু স্থানীয়রাও আশঙ্কা করছেন যে বন্যার পানি আসলে কবে নাগাদ নামতে পারে, এ বিষয়ে কিন্তু একটি আশঙ্কা রয়েছে। তো সব কিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর। আবির। নিবিড়, আপনাকে ধন্যবাদ। আপনি নিজেও সাবধানে থাকবেন, খবর সংগ্রহের কাজ করছেন। আমাদের সহকর্মী নিবিড়, তিনি বান্দরবানে রয়েছেন। আমরা এরপরে টানা বৃষ্টিতে বেড়েছে হাওর অঞ্চলের নদীর পানি, এ নিয়ে আরও জানতে চাই। যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে হবিগঞ্জ থেকে আব্দুর রৌফ এবং সুনামগঞ্জ থেকে আমির মাহবুব। তবে শুরুতে আব্দুর রৌফের কাছে জানতে চাই। রৌফ, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে আমরা দেখছি বেশ উৎসুক জনতাও দেখা যাচ্ছে, আবার কিছু মানুষকে কাজ করতেও দেখা যাচ্ছে। সার্বিকভাবে এখানে কি হচ্ছে আসলে বিস্তারিত জানাবেন। এবং এই যে প্রশাসন, এই যে বৃষ্টি হচ্ছে, নিম্নাঞ্চল তলিয়ে যাচ্ছে, কি ধরনের ব্যবস্থা নিচ্ছে? তার দিকে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের যে চরহামা নামক জায়গা আছে, যে জায়গাটিতে আসলে খোয়াই নদীর যে বাঁধ রয়েছে সেই বাঁধের ভাঙন দেখা দেয়। এর ফলে আসলে এই যে খোয়াই নদীর পরবর্তী যে লস্করপুর ইউনিয়নের প্রায় 20টি গ্রামের মানুষ আসলে পানিবন্ধ হয়ে পড়ে। এখানে বৃষ্টির কারণে আপনি দেখতে পাচ্ছেন যে খোয়াই নদীর যে পাশের যে জায়গাটিতে ভাঙন দেখা দিয়েছিল, আমি সেই জায়গাটিতে আছি। এখানে এই দিক দিয়ে মূলত এখানে গতকাল রাতে 8টার দিকে ভাঙন দেখা দেয়। তো প্রশাসন থেকে কথা বলছি, প্রশাসন যেটি বলছেন যে এখন পর্যন্ত আসলে আমরা এখানে এসে দেখতে পেরেছি যে বাধার যে বিষয়টি সেটি এখনো করা হয়নি। পানি উন্নয়ন বোর্ডের কোনো কর্তৃপক্ষকে আমরা এখনো দেখতে পাইনি। তবে আমি জেলা প্রশাসনের সাথে কথা বলছি, তারা যেমনটি বলছেন যে এই যে খোয়াই নদীর বাঁধ ভাঙার কারণে যে প্রায় 20টি গ্রামের যে মানুষ তারা পানিবন্ধ হয়ে পড়েছেন। এখানে আসলে স্থানীয় একটি শাহজালাল উচ্চ বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। পাশাপাশি মানুষ এই লস্করপুর ইউনিয়ন পরিষদও তারা আশ্রয় নিয়েছেন। তো প্রশাসনের পক্ষ থেকে তারা এখন শুকনো খাবার এবং খিচুড়ি ব্যবস্থা করেছেন। এছাড়াও যদি আমি বলি যে হবিগঞ্জের পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বলছেন যে হবিগঞ্জের যে নদ নদীগুলো রয়েছে সেগুলো এখন সবগুলো নদীর পানি কমতে শুরু করেছে। তো যদি বৃষ্টি না হয় তাহলে হয়তো যে পানি কমতে শুরু করছে সেটি আসলে অব্যাহত থাকবে। আবির। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। আমরা এতক্ষণ ধরে টানা বৃষ্টির খবর জানছিলাম। এর আগে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিল আমাদের বান্দরবন থেকে এক সহকর্মী নিবিড় সাহা। এরপরে আমরা হাওর অঞ্চলের খবর জানলাম আব্দুর রৌফ, তিনি হবিগঞ্জ থেকে আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন। এরপরে আমরা আসলে বৈরীর যে আবহাওয়া চলছে এবং সেইখান বিস্তারিত আমরা জানতে চাই। আবারও আমরা বান্দরবনে যাচ্ছি, সেখানে আমাদের বান্দরবনের যে সহকর্মী আকাশ মামার কাছে। আকাশ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, সকালবেলা আপনার সঙ্গে যখন যুক্ত হয়েছিলেন তখন আপনি বান্দরবনের পরিস্থিতি জানাচ্ছিলেন যে এখনও পর্যন্ত বান্দরবনের অবস্থা উন্নতি হয়নি। এখন দেখতে পাচ্ছি বৃষ্টি বোধহয় তুলনামূলক কম, বা টিপটিপ বৃষ্টি হয়তো পড়ছে। কী অবস্থা দেখছেন এখন বান্দরবনের? বান্দরবানে যে টানা ভারী বর্ষণ সেটি আজ সকালে কিছুটা কমেছে। সকাল থেকে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি প্রায় বৃষ্টিপাত নেই বললেই চলে। তবে কিছুক্ষণের মধ্যে কিছু কিছু সময় কখন মাঝারি আবার কখনো ভারী বৃষ্টি শুরু হচ্ছে। বান্দরবানে যে উজান থেকে নেমে আসা পানির ঢল কিন্তু কিছুটা কমতে শুরু করেছে, তবে এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একটা জিনিস জানিয়ে রাখি যে আপনাকে বান্দরবানের সবচেয়ে ভোগান্তি পড়তে হচ্ছে যারা যাতায়াত করেন, যারা বিভিন্ন স্থানে ছোটাছুটি করেন, তাদের বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে। একই সাথে যে স্থানীয় যারা রয়েছেন তাদের যে নিত্যদিনের প্রয়োজনীয় খাবার কিনতে তারা কিন্তু হিমশিম খাচ্ছেন। একটা জিনিস জানিয়ে রাখি যে বান্দরবানের যে বন্যার যে পানির ঢল বাড়ার কারণে বান্দরবান সাথে যে দূরপাল্লা ঢাকায় বাস যোগাযোগ বন্ধ রয়েছে। একই সাথে বান্দরবানের 7 উপজেলায় পাহাড় ধসের কারণে কিন্তু বন্ধ রয়েছে। এর ফলে কিন্তু যারা স্থানীয়রা রয়েছেন তারা একটু ভোগান্তিতে পোহাতে হচ্ছে। তবে বেশিরভাগই পোহাতে হচ্ছে উপজেলা মানুষদের, যারা দুর্গম পাহাড় বেয়ে তারা গন্তব্য যাবে তারা কিন্তু সেটা পাচ্ছে না। একই সাথে তারা অতিরিক্ত ভাড়া দিয়ে তাদেরকে নিজ গন্তব্যে যেতে হচ্ছে। এটা জানিয়ে রাখি যে বান্দরবানের যে কাঁচা বাজার এবং যে সবজির সেটি কিন্তু কিছুটা বেড়েছে বলে আমাদেরকে যারা ক্রেতা রয়েছেন তারা জানিয়েছেন। আর যেটা ব্যবসায়ীরা বলছেন যে
যে যেসব সবজি কিংবা যেসব মাছ এগুলো সরবরাহ করতে না পারার কারণে কিন্তু এখন স্থানীয় বাজারে কিছুটা মাছের ঘাটতি দেখা দিয়েছে, যার কারণে ক্রেতারা গেলেও তাদের প্রয়োজনীয় তাদের যে নিত্য প্রয়োজনীয় তারা পাচ্ছেন না। বান্দরবানে যেহেতু পানি কমতে শুরু করেছে, সেহেতু এখনো কিছু কিছু নিচু অংশ কিন্তু এখন নিম্নাঞ্চল পানিতে বন্ধ রয়েছে। তার মানে সেখানে রয়েছে শেরে বাংলা নগর, মেম্বার পাড়া, আর্মি পাড়া, সেসব কিন্তু এখনো নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এখনো ঘর থেকে কিছুটা পানি কমেছে, তবে এখনো আশ্রয় কেন্দ্রে যারা রয়েছেন তারা কিন্তু এখনো ঘর মুখে হচ্ছেন না, এবং আশ্রয় কেন্দ্রে যারা রয়েছে তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে যা প্রয়োজনীয় খাবার, তারপর ত্রাণ সামগ্রী পাঠিয়ে দেওয়া হচ্ছে। একই সাথে যেসব দুর্গম এলাকা রয়েছে সেখানেও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে খাবার, প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হচ্ছে। সব মিলিয়ে বলা চলে যে বান্দরবানে যে 23 সালের বন্যা, ভয় বন্যা, সেটি কাঁদতে না কাঁদতেই এই 2026-এ এসে আবার সে বন্যা রূপ নেওয়ার কারণে এখানকার যে সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু খুব বিপদগ্রস্ত হয়ে পড়েছে, যার কারণে এরা উঠে দাঁড়াতে কিছুটা সময় লাগবে। একই সাথে বান্দরবানের যে পর্যটন কেন্দ্র বন্ধ রয়েছে। আকাশ মার্মা আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন বান্দরবান থেকে। আমরা এবার খাগড়াছড়িতে যাচ্ছি আক্তার হোসেনের কাছে। আক্তার, বান্দরবানেও পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে আজ থেকে। আপনি যখন সকালে যুক্ত হয়েছিলেন তখনও বলছিলেন যে উন্নতি হয়েছে। এখন আসলে সেই উন্নতির ধারাটা বজায় আছে কিনা, পানি নামতে শুরু করেছে কিনা? আমি এখন যে জায়গাটিতে আছি এটি দীঘিনালার যে নিম্নাঞ্চল রয়েছে সেই নিম্নাঞ্চল প্লাবিত এলাকা, এবং এখানে বেশ কিছু আশ্রয় কেন্দ্র রয়েছে যেগুলি স্কুল মাদ্রাসাতে রয়েছে। তাদেরকে কিন্তু এখানের যে জেলা পরিষদের যিনি চেয়ারম্যান রয়েছেন শেফালিকে তিপ্তোড়া, তিনিও কিন্তু সেই ঘটনাস্থলে যারা আশ্রয় কেন্দ্রে রয়েছে তাদেরকে কিন্তু তারা এখানে পরিদর্শন করবেন এবং তাদেরকে ত্রাণ দিবেন। পাশাপাশি আমরা যে বিষয়টা জানতে পেরেছি, জেলা বিএনপির পক্ষ থেকেও কিন্তু এখানে জেলা বিএনপির যিনি সাধারণ সম্পাদক রয়েছেন এম এন আফসার সহ যে মোশাররফ রয়েছেন যুগ্ম সম্পাদক, তারা কিন্তু বিএনপির সিনিয়র পর্যায়ে যে জেলার পর্যায়ে যে নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু এই আশ্রয় কেন্দ্রগুলোতে আসবেন এবং সেখানে ত্রাণ দিবেন। পাশাপাশি আমি আপনাকে যে বিষয়টি জানিয়ে রাখি, খাগড়াছড়ির যে দীঘিনালা মেরুং যে নিম্নাঞ্চল বেশি প্লাবিত হয়েছে সেই এলাকাগুলো কিন্তু এখন পানি ধীরে ধীরে কমতে শুরু করছে, এবং সব মিলিয়ে হচ্ছে যে এই ছিল আমার কাছে আসলে খাগড়াছড়ির সর্বশেষ। ধন্যবাদ আক্তার। আমরা এতক্ষণ আমাদের সহকর্মী আক্তারের কাছ থেকে শুনছিলাম খাগড়াছড়ির অবস্থা। এর আগে আমরা আমাদের আকাশ মার্মার কাছে শুনছিলাম তার বান্দরবানের পরিস্থিতি। সুতরাং বান্দরবান এবং খাগড়াছড়ির অবস্থা খানিক উন্নতি হয়েছে। আমরা পার্বত্য চট্টগ্রামে যেহেতু রয়েছি, চট্টগ্রামেরও খবরাখবর জানতে চাই। বন্যার দুর্গতদের মাঝে সেখানে ত্রাণ বিতরণ করছেন জামাতের আমির এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী এমদাদুল হক। এমদাদ, জামাত আর আমিরের অর্থাৎ বিরোধী দলের নেতার যে কর্মসূচি সেখানে এখনো পর্যন্ত ত্রাণ বিতরণ চলছে কিনা, এবং যারা এখানে ত্রাণ পেয়েছেন তাদের বক্তব্য কি, তারা কি বলছেন? জামাতের আমিরের আর কি কি কর্মসূচি রয়েছে আজ? এবং মুরগির খামার এই ধরনের যে বিষয়গুলো সীমাহীন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি। সেখানে আপনারা নিশ্চয়ই দেখছেন যে সামনেই আসলে আরো বেশি পানি, যার কারণে আমরা ভিতরে যেতে পারছি না। কোমর সমান থেকে বুক সমান পানি, এবং সেখানে যারা বসবাসকারী আছেন তারা কিন্তু নিজেদের আমরা জানছিলাম চট্টগ্রামে বিরোধী দলের নেতার যে সফর এবং সেখানে তিনি খোঁজখবর নিচ্ছিলেন, ত্রাণ বিতরণ করছিলেন, সেই খবরাখবর জানছিলাম। এবার আমরা ঢাকার খবরাখবর জানতে চাই। টানা বৃষ্টিতে রাজধানীর বাজারে সবজির দাম কিছুটা নাগালের মধ্যে থাকলেও সরবরাহ সংকটে মুরগি আর আমদানিকৃত টমেটোর দাম আকাশচুম্বী। বাজার পরিস্থিতি এবং ঢাকার যে পরিস্থিতি সব কিছু মিলে আমরা একটু জানতে চাই আমাদের সহকর্মী ফাহিম ইউসুফের কাছে। ফাহিম, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আমাদের সহকর্মী ফাহিমের সঙ্গে আমরা যুক্ত হচ্ছি। হ্যাঁ, ফাহিমকে পাওয়া গেছে। ফাহিম, কৃষি মার্কেটে রয়েছেন, দুটি বিষয় জানতে চাই। প্রথমত, ঢাকার বৃষ্টির অবস্থা কি?
আপনি তো ঘুরেছেন ঢাকা শহরে, সেখানে জলাবদ্ধতা কেমন তৈরি হয়েছে, সংকট ভোগান্তি কেমন দেখছেন? আর এরপরে একটু আপনি যেহেতু বাজার পরিস্থিতি জানাবেন সেটিও জানান, সংকট কেমন, সরবরাহ সংকট কতখানি রয়েছে, দামের কোনো তারতম্য হয়েছে কিনা, কি বলছেন ক্রেতারা? আমি প্রথমে বলি যে টানা ভারী বর্ষণের কারণে রাজধানীর বেশ কিছু অঞ্চল, বিশেষ করে কাজীপাড়া, শেওড়াপাড়া সহ সায়দাবাদ সহ যাত্রাবাড়ির অঞ্চলটাতে, এই অঞ্চলগুলোতে সব থেকে বেশি পানি জমেছে এবং সেখানকার যে বর্তমান পরিস্থিতি, পুরো এলাকায় বেশ কিছু জায়গায় আমরা দেখতে পেয়েছি যে হাঁটু পরিমাণ পানি এখন পর্যন্ত জমে আছে। তো টানা যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কিছুক্ষণ পর পর অনেক সময় থেমে থেমে বৃষ্টি হচ্ছে, যার ফলে গতকাল রাত থেকে আমরা দেখতে পেয়েছি যে পানিটুকু জমে আছে, এই পানিটুকু এখন পর্যন্ত নামছে না। এই অবস্থাতে রাজধানীবাসী এক প্রকার বলা যায় যে তারা ভোগান্তিতে রয়েছে। পাশাপাশি বিভিন্ন অঞ্চলে আমরা এখন পর্যন্ত দেখেছি যে ভারী বর্ষণের ফলে দৈনন্দিন যে কার্যক্রম, সেই কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং সেই ক্ষেত্রে ক্রেতা যারা রয়েছেন, যারা এই যে নিত্যপণ্যের বাজার, বিশেষ করে আজকে ছুটির দিন হিসেবে যারা বাজারে আসছেন, তারাও এক ধরনের বিপাকে পড়ছেন। আর এরপর যদি আমি বর্তমান বাজার পরিস্থিতি আপনাকে জানাই, বর্তমানে বাজারে আমি এখন পর্যন্ত দেখতে পেয়েছি যে ভারী বর্ষণের দোহাই দিয়ে বলি আর ভারী দর্শনের কারণেই বলি, বিভিন্ন ক্ষেত্রে অনেক সবজির দাম এখন পর্যন্ত আমরা বাড়তি দেখেছি। বিশেষ করে টমেটোর দাম, আমদানি করা যে টমেটোগুলো বর্তমানে বাজারে আছে, সেগুলোর দাম 250 থেকে 280 টাকা পর্যন্ত তারা বিক্রি করছেন। আর এরপরে আমরা দেখতে পেয়েছি যে সবজির মধ্যে অতিরিক্ত দাম রয়েছে বেগুন এখন 70 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে। এরপর বাকি সবজিগুলো বেশিরভাগই আমরা এখন পর্যন্ত সহনীয় পর্যায়ে দেখেছি, 60 থেকে 80 টাকার মধ্যে গড়ে প্রতিটি সবজি বিক্রি হচ্ছে। তবে মুরগির বাজারে কিন্তু অনেকটা উত্তাপ ছড়াচ্ছে বলা যায়। এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে মুরগি গত সপ্তাহে ছিল 160 টাকা, সে আমরা মুরগির কেজি প্রতি বিক্রি হতে দেখেছি এখন পর্যন্ত 170 থেকে 180 টাকা পর্যন্ত। এবং দোকানি যারা রয়েছেন তারা দায় দিচ্ছেন যেহেতু বৃষ্টি হচ্ছে, তো খামারিরা এক ধরনের বিপাকে পড়ছেন এবং সেই এক ধরনের সরবরাহ সংকটকে তারা দায়ী করে বলছেন যে মুরগির দাম বাড়তি রয়েছে। তবে ডিমের যে বাড়তি দাম রয়েছে, ডিমের বাড়তি দাম আমরা এখন পর্যন্ত কিছুটা কমতে দেখেছি এবং কিছু জায়গায় আমরা দেখতে পেয়েছি যে ডজন প্রতি ডিম বিক্রি হচ্ছে 120 টাকায়। তবে মাছের বাজারে অতিরিক্ত দাম লক্ষ্য করা গেছে, যেহেতু বরাবরের মতোই বিক্রেতারা বলছেন যে সরবরাহ সংকট রয়েছে। সেই সরবরাহ সংকটের দায় দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে সব থেকে বেশি বিক্রিত যে মাছগুলো থাকে বাজারে, তেলাপিয়া এবং পাঙ্গাস, সেই পাঙ্গাস এবং তেলাপিয়ার দামও কিন্তু প্রতি কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। এবং বরাবরের মতো আমরা দেখতে পেয়েছি ইলিশ মাছের দাম আকাশচুম্বী রয়েছে, যেখানে গত সপ্তাহেও আমরা দেখেছি যে মাঝারি সাইজের একটি ইলিশ মাছের কেজি ছিল 2000 টাকার নিচে, সেটি এখন প্রায় 2200 থেকে 2300 টাকা ছাড়িয়ে গেছে। এই ছিল মাছ বাজারের পরিস্থিতি। তবে সব মিলিয়ে যদি বলি, এখন পর্যন্ত আমরা ক্রেতা বিক্রেতা উভয় পক্ষ থেকেই বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি নিয়ে এক ধরনের বাড়তি ভোগান্তির কথা আমরা শুনছিলাম। তো আমরা যদি এই মুহূর্তে একজন ক্রেতার সঙ্গে যদি কথা বলার চেষ্টা করি যে বর্তমানে বাজারে আসলে দাম কেমন দেখছেন, অথবা এই যে টানা ভারী বর্ষণ হচ্ছে, বর্ষণের ফলে আসলে আপনাদের কোনো ভোগান্তি হচ্ছে কিনা? টমেটোর দামটা একটু বেশি, যেটা দেখলাম, বাকিগুলো আগের মতোই আছে। ঠিক আছে, টমেটোর ক্ষেত্রে দামটা কত দেখছেন, আর এমনিতে অন্যান্য সবজির ক্ষেত্রে দাম কত দেখছেন? অন্যান্য সবজি অ্যাভারেজে 60-80 কেজি, আর টমেটো হচ্ছে 260, 280 এরকম। টমেটোর দামটা একটু বেশি দেখছি, আর বাকি আগের দামেই আছে বাকিগুলো। আর এমনিতে ভারী বর্ষণের ফলে আসা যাওয়ার যে সমস্যা, অথবা কিছু জায়গায় আমরা দেখতে পেয়েছি যে পানি জমে আছে, তো সেটি আসলে দেখেছেন কিনা কোথাও? না, ওরকম কোনো কিছু দেখা নাই। জি, ধন্যবাদ। তো যেটি জানাচ্ছিলাম যে আসলে এখন পর্যন্ত ভারী বর্ষণের ফলে যে সরবরাহ সংকট, সেই সরবরাহ সংকটের দোহাই দিয়ে বেশ কিছু জায়গায় আমরা দেখতে পেয়েছি যে সকল সবজিগুলোর দাম বেড়েছে, তার মধ্যে এখন শীর্ষে রয়েছে টমেটো। এবং টমেটো নিয়ে যে ক্রেতাদের মাঝে অভিযোগ, সেটি বরাবরের মতো রয়েছে। এবং আমরা আরেকটি বিষয়ে কিছুক্ষণ আগে দেখছিলাম যে রাজধানীর যে কাঁচা বাজারগুলো রয়েছে, কাঁচা বাজারের বিশেষ করে বর্তমানে বিভিন্ন জায়গায় পানি জমে থাকার কারণে অনেক জায়গায় কিন্তু কাঁচা বাজার
বন্ধ হয়ে গেছে অথবা তারা বেচাকেনা বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন, এমন কিছু ঘটনাও বেশ কিছু জায়গায় আমরা দেখেছি। তবে এখন পর্যন্ত মোহাম্মদপুরে আমরা যেটি দেখতে পেয়েছি যে অতিরিক্ত বৃষ্টি কিছুক্ষণ পর পর যে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির কারণে সাধারণ যে দৈনন্দিন চলাফেরা সেটি ব্যাহত হচ্ছে এবং সে জায়গা থেকে ক্রেতা বিক্রেতা উভয়েই বিপাকে পড়ছেন। পাশাপাশি রাজধানীর যে অঞ্চলগুলোতে পানি এখন পর্যন্ত জমে রয়েছে, সেই পানি আসলে জনসাধারণের একটি দাবি সেখানে রয়েছে, যত দ্রুত সম্ভব এই যে ব্যবস্থা, পয় নিষ্কাশন ব্যবস্থা, এই ব্যবস্থা যাতে ঠিক করা হয় এবং এই পানি নিষ্কাশন যাতে খুব দ্রুত শেষ হয়ে যায়, সেটি তাদের দাবি ছিল। এই ছিল আমার কাছে সবচেয়ে আবির। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। আপনি আসলে আমাদের সহকর্মী ফাহিম আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং তিনি একই সঙ্গে রাজধানীর যে পানির কারণে, এই বৃষ্টির কারণে যে একটা ভোগান্তি তৈরি হয়েছে সেই খবরাখবর জানাচ্ছিলেন এবং একই সাথে বাজার পরিস্থিতি বলছিলেন। বিশেষ করে যদি বলি যে টমেটোর দাম কিন্তু একেবারে বেশ খানিকটা বেড়েছে, সুতরাং যারা ক্রেতা রয়েছেন তাদের একটা ভোগান্তির মধ্যে পড়েছেন। এছাড়া বিভিন্ন নিত্যপণ্যেরও সংকট রয়েছে, সরবরাহ সংকট বিশেষ করে রয়েছে। এদিকে টানা বৃষ্টি এবং উজানের ঢলে বাড়ছে নদ নদীর পানি। এরই মধ্যে সাঙ্গু, মাতামুহুরী, ধলাই, খোয়াই সহ 6 নদ নদীর পানির পয়েন্টের বিপদসীমার উপর দিয়ে বইছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী 2 দিন অব্যাহত থাকবে বৃষ্টি। এ নিয়ে আমরা আরও বিস্তারিত জানতে চাই। রাজধানীর আগারগাঁও আবহাওয়া অধিদপ্তর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী শাহানুর ইসলাম। শাহানুর, বৃষ্টি হচ্ছে আগারগাঁওতে দেখতে পাচ্ছি। আবহাওয়া অফিস তো বলেছে যে আরও 2 দিন এটি অব্যাহত থাকবে বৃষ্টিপাত। আজকের তথ্য কি, একেবারে সবশেষ খবর আবহাওয়াবিদদের সঙ্গে কথা হয়েছে কিনা, তারা আসলে কি বলছেন, এই বর্তমান পরিস্থিতি আর কতদিন চলতে পারে? এই যে আরো সামনে 2 থেকে 3 দিন অর্থাৎ শনিবার রবিবার নাগাদ তারপরে থেকে বৃষ্টিপাত কমতে পারে এবং তিনি জানিয়েছেন যে সব থেকে স্বস্তির বিষয় হচ্ছে যেহেতু বৃষ্টি কমবে এবং ঢাকায় কিন্তু তারা যেটা শঙ্কা করেছিল তার থেকেও কিন্তু কম বৃষ্টিপাত হয়েছে। তারা ধারণা করেছিল গত 24 ঘন্টায় ঢাকায় 100 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হতে পারে, তবে তারা রেকর্ড করেছে মাত্র 28 মিলিমিটার এবং জানাচ্ছিলেন যে টাঙ্গাইল, ফরিদপুর এই অঞ্চলগুলোতে কিন্তু 100-র বেশি মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, তবে স্বস্তির বিষয় ঢাকায় 28 মিলিমিটার মাত্র। জানাচ্ছিলেন যে সমুদ্র বন্দরে নিম্নচাপ হওয়ার কারণে কিন্তু এই বৃষ্টিপাত এবং তিনি আরো জানাচ্ছিলেন জুলাই মাস ভরা বৃষ্টি মৌসুম, সুতরাং এইটি একটি স্বাভাবিক বৃষ্টির সময়, যে কারণে বৃষ্টি বাড়ছে এবং আগামী 2 দিনের মধ্যে এই বৃষ্টিপাত আরো কমে আসতে পারে। সমুদ্র অঞ্চলে 3 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে এবং এই সতর্ক সংকেত আগামীকালকে হতে পারে। যদি ঝড়ো বৃষ্টিপাত অথবা বজ্রপাত না হয়ে থাকে তাহলে এই সংকেত নামিয়ে ফেলা হতে পারে এবং জানাচ্ছিলেন যে আগামী 24 ঘন্টার মধ্যে, 24 থেকে 48 ঘন্টার মধ্যে রাজধানী সহ ঢাকার বেশ কয়েকটি জেলায় কিছুটা ভারী বজ্রপাত হতে পারে। পাশাপাশি সতর্ক অবস্থানে থাকতে বলেছেন। জানাচ্ছিলেন যেহেতু রাজধানীতে আজকে সকাল থেকে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টিপাত কিন্তু আজকে সারাদিনই হবে। এখন কিছুটা বৃষ্টি কম রয়েছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তবে মাঝে মধ্যেই কিন্তু ভারী বৃষ্টিপাতের সংখ্যা রাজধানীতে রয়েছে। জানাচ্ছিলেন চট্টগ্রামে গত 24 ঘন্টায় 211 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, তবে তার আগের দিন 329 বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সুতরাং সার্বিকভাবে আবহাওয়া অফিস জানাচ্ছিলেন যে বৃষ্টিপাত জুলাই মাসে হতে পারে এবং এটি স্বাভাবিক ঘটনা এবং বৃষ্টিপাত কমতে শুরু করেছে। 329 থেকে 211 এবং আরো অন্যান্য জায়গার কথা জানাচ্ছিলেন। বিশেষ করে উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে কিন্তু বৃষ্টিপাত বেড়েছে, বন্যার আশঙ্কা রয়েছে। কিছুক্ষণ পরেই বন্যা পূর্বাভাস অধিদপ্তর একটা সংবাদ সম্মেলন করবেন এবং তারা জানানোর চেষ্টা করবেন যে দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে নিম্নাঞ্চল যেগুলো উত্তরাঞ্চল, দিনাজপুর, খুলনা এই অঞ্চলগুলোতে কিন্তু অতিবৃষ্টির কারণে ইতিমধ্যে কিছুটা বন্যার সংখ্যা তৈরি হয়েছে এবং সব থেকে স্বস্তির বিষয় মোটা দাগে বলা যায়, আবহাওয়া অফিস থেকে জানাচ্ছিলেন জুলাই মাস ভরা বৃষ্টির মৌসুম, বৃষ্টি কিছুটা হতে পারে, বন্যা সৃষ্টি হয়েছে, তবে এই বৃষ্টিপাত আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কমে আসতে পারে। সুতরাং এটি জনভোগান্তি কিছুটা কমাবে। রাজধানীতে আমরা ইতিমধ্যে খোঁজ পেয়েছি 28 মিলিমিটার বৃষ্টিতেও কিন্তু তলিয়ে গেছে শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা এবং আগামী শনি এবং রবিবার থেকে বৃষ্টিপাত আরো কমতে পারে এবং জনভোগান্তি কমে আসবে বলে জানাচ্ছিলেন আবির। শাহানুর, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী শাহানুর আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং তিনি জানাচ্ছিলেন যে ঢাকায় যে পরিমাণ বৃষ্টিপাত হওয়ার কথা আবহাওয়া অধিদপ্তর বলেছিল সেটি তুলনামূলক কম হয়েছে আর আগামী 2 দিনের মধ্যে এটি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা জানাচ্ছিলাম সারা দেশে বৈরী আবহাওয়ার খবরাখবর। আমরা আবারও কক্সবাজারে যেতে চাই। আমাদের সহকর্মী মুহিব আমাদের সঙ্গে যুক্ত হবেন এবং কক্সবাজারের সার্বিক চিত্র তার কাছ থেকে আমরা জানতে চাই। মুহিব, আমরা অপেক্ষা করছি। মুহিব, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন।
কক্সবাজারে দেখা যাচ্ছে পর্যটকদের ভিড় বোধহয় দেখা যাচ্ছে খানিকটা। সময় বাড়বার সঙ্গে সঙ্গে পর্যটকদের আনাগোনা কি সমুদ্র সৈকতে বাড়ছে কিনা এবং একই সাথে অবস্থার কোনো উন্নতি হচ্ছে কিনা জানাবেন। আবির, আসলে যেহেতু বৈরী আবহাওয়া চলছে সেই হিসেবে আসলে পর্যটকদের আনাগোনা একটু কমতেই থাকে। তবে সমুদ্র যেহেতু উত্তাল সেই জায়গা থেকে আসলে সি সেফ লাইফগার্ড উত্তাল সমুদ্রে আসলে পর্যটকদের নামার ক্ষেত্রে বিভিন্ন বিধিনিষেধ দিয়েছে, সেটি হয়তো আমরা লক্ষ্য করছি। তবে এই উত্তাল সমুদ্রে মূলত বেশ কিছু পর্যটককে আমরা দেখতে পাচ্ছি যারা সেখানে সমুদ্র স্নান থেকে শুরু করে পরিবার পরিজন নিয়ে আনন্দে মেতে উঠেছেন, সেটি আমরা সকাল থেকে লক্ষ্য করছি। এবং যেহেতু বৈরী আবহাওয়ার 3 নম্বর সতর্কতা সংকেত রয়েছে, আর সমুদ্র পাড়ের আকাশটা কিছুক্ষণ রৌদ্রোজ্জ্বল থাকলেও আবার কিছুক্ষণ পরেই মেঘ বৃষ্টিতে নিমজ্জিত থাকছে, সেটি আমরা লক্ষ্য করতে পারছি। পর্যটকরা আসলে মূলত বৃষ্টির যে সমুদ্রের আকাশ সেটি আসলে উপভোগ করতে থাকেন। প্রাকৃতিক সৌন্দর্যের জায়গাটায় আসলে সমুদ্র পাহাড় বেষ্টিত কক্সবাজারে মূলত হচ্ছে বৃষ্টি যখন নামে তখন সমুদ্রের রূপটা অন্যরকম হয়ে যায়, যার ফলে অনেকেই কিন্তু আসলে বর্ষা মৌসুমকে বেছে নেন যে তাদের ভ্রমণের জন্য। তারাই মূলত এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতের 3টি পয়েন্ট কলাতলি, লাবণী এবং সুগন্ধা পয়েন্টে আসেন। আমি এই মুহূর্তে আছি কলাতলি পয়েন্টে, যদিও সবচেয়ে বেশি পর্যটক নেমেছে কক্সবাজারের যে সুগন্ধা পয়েন্টে। এছাড়াও মেরিন ড্রাইভ সড়ক এবং আশেপাশের যে এলাকাগুলো রয়েছে, বিশেষ করে ইনানি এবং পাথরটেক সমুদ্র সৈকতেও পর্যটকদের আনাগোনা রয়েছে বলে আমরা ট্যুরিস্ট পুলিশ এবং জেলা প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তর থেকে জানতে পেরেছি। আবির, আসলে কক্সবাজার সমুদ্র সৈকত বা তার আশেপাশে যে এলাকাগুলো রয়েছে সেগুলো বর্ষায় আসলে অন্যরকম একটা দৃশ্য হয়। তবে তার বিপরীত একটি বিষয় রয়েছে, যেমন এই যে খানাখন্দে কিন্তু সৈকত পুরোপুরি যে বর্ষার বা গেল কয়েকদিন ধরে টানা বর্ষণে সৈকত কিন্তু ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে। বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত তৈরি হয়েছে এবং সরু খাল তৈরি হয়েছে। এইগুলোতে আসলে জোয়ারের পানি যখন আসবে তখন পর্যটকরা গোসল করতে নেমেই এইগুলোতে মূলত বিপদের সম্মুখীন হচ্ছে বলে আমরা সিসিএফ লাইফগার্ড কর্মীদের কাছ থেকে জানতে পারছি। এবং এই সমস্ত এলাকায় সিসিএফ লাইফগার্ডের কর্মীরা বিপজ্জনক এলাকা হিসেবে চিহ্নিত করে দিয়েছে। যারা এই বিপজ্জনক এলাকার পতাকা মারিয়ে সমুদ্রে নামার চেষ্টা করছেন তারাই আসলে সমুদ্রের পানিতে উত্তাল সমুদ্রে তলিয়ে যাবার শঙ্কা তলিয়ে যাচ্ছে বিভিন্ন সময় আমরা দেখছি। এছাড়াও আপনি জানেন যে সমুদ্র কেন্দ্রে কক্সবাজারের প্রায় 6,000 ফিশিং ট্রলার রয়েছে, যারা সমুদ্রের উপর নির্ভর এবং সমুদ্রে মাছ আহরণ করে তাদের জীবন জীবিকা চলে। সেই সমস্ত ফিশিং ট্রলার কিন্তু গেল 2 দিন ধরে কক্সবাজারের যে উপকূলবর্তী এলাকা নাজিরার টেক এবং ফিশারিঘাট এলাকা, নুনিয়াছড়া, এই সমস্ত এলাকায় তারা মূলত এসে অবস্থান করছে। যেহেতু বৈরী আবহাওয়া রয়েছে, 3 নম্বর সতর্কতা সংকেত চলছে, তার মধ্যে বন্যা পরিস্থিতি, পাহাড়ি উজানের ঢলে আসলে কক্সবাজারের বিস্তীর্ণ এলাকায় ইতিমধ্যেই 2.5 লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। আবির, এই ছিল কক্সবাজার সমুদ্র সৈকত থেকে পর্যটকদের সর্বশেষ খবরাখবর। ধন্যবাদ মহিম। আমরা কক্সবাজারের খবরাখবর জানছিলাম। আমাদের সহকর্মী কক্সবাজার থেকে যুক্ত হয়েছিলেন এবং জানাচ্ছিলেন যে কক্সবাজারে পর্যটকের ভিড় সময় বাড়বার সঙ্গে সঙ্গে কিছুটা বেড়েছে। আমরা কক্সবাজার থেকে এবারে যেতে চাই শেরপুরে। আমাদের আরেক সহকর্মী সেখানে রয়েছেন, মুরাদ হোসেন। জানাবেন শেরপুরে এই যে দীর্ঘ সময় ধরে কয়েকদিন ধরে যে বৃষ্টির পানি, সেই বৃষ্টির পানিতে নদীর কি অবস্থা, নদীগুলোর কি অবস্থা, পাহাড়ি ঢলের কারণে আসলে এই নদীর পানি বেড়ে গেছে কিনা, আপনার এখানে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে কিনা, সার্বিক পরিস্থিতি ভোগান্তি কতখানি হচ্ছে, প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে এই সমস্যা সমাধানে, সার্বিকভাবে পরিস্থিতি জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ। আসলে আপনি যেমনটি বলছিলেন, গত পরশু রাত থেকে সকাল পর্যন্ত টানা বর্ষণ বৃষ্টির কারণে কিন্তু শেরপুরের যে নদ নদীগুলো রয়েছে সেগুলো ভরে যায়। বিশেষ করে ভারতের মেঘালয় রাজ্যের যে পানিগুলো, পাহাড়ের সমতল ভূমির যে পানিগুলো, সেগুলো কিন্তু শেরপুরের যে নদ নদীগুলো রয়েছে সেদিক দিয়ে প্রবাহিত হয়, যার কারণে কিন্তু শেরপুরের নদ নদী উজানে ভারতে একটু বৃষ্টি হলেই কিন্তু ভরে যায়। কিন্তু কাল দুপুর থেকে এই পর্যন্ত কোনো বৃষ্টি না দেখা দেওয়ায় কিন্তু আমরা দেখেছি যে নদীর তীরবর্তী মানুষদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। কিন্তু বিশেষ করে নিম্নাঞ্চলে যারা রয়েছে তারা কিন্তু ব্যাপক ভোগান্তিতে পড়েছে। আমরা দেখেছি যে যেগুলো অঞ্চলগুলো নিচু, সেই নিচু অঞ্চলগুলোতে আমার ক্যামেরায় হয়তো আপনি দেখছেন যে
এখনো কিন্তু কিছু বাড়িঘর এখনো পানিবন্দী অবস্থায় রয়েছে। তবে এই শেরপুরের যে মূলত পাহাড়ি ঢল এটিকে বন্যা বলা চলে না, কারণ কিছুক্ষণের মধ্যেই আসে, আবারও ২-৩ ঘন্টা পরেই কিন্তু সেই পানিগুলো নেমে যায়, যার কারণে এটি কিন্তু তেমন একটি ক্ষতি কারণ হয়ে দাঁড়ায় না। তবে নিম্নাঞ্চল যেগুলো সেগুলোতে কিছু কিছু ক্ষতির দিক লক্ষ্য করা যাচ্ছে। এখন আসলে বীজতলা রোপণের সময়, কিন্তু বীজতলাগুলো এখনো কিন্তু পানির নিচে পড়ে রয়েছে এই নিম্নাঞ্চলগুলোতে, যার কারণে কিন্তু সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিকে যে মাছের ঘেরগুলো রয়েছে, মাছের ঘেরগুলো থেকে কিন্তু মাছগুলো ভেসে গিয়েছে। অন্যদিকে জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে যে শুকনো খাবার প্রস্তুত রয়েছে এবং কি রেড ক্রিসেন্টের একটি স্বেচ্ছাসেবী টিমও প্রস্তুত রয়েছে। যে কোনো সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আগ মুহূর্তে কিন্তু তারা ব্যবস্থা নেবে এবং কি পানিবন্দী অবস্থায় যারা রয়েছে তাদেরকে কিন্তু সহযোগিতা করবে জেলা প্রশাসন, এমনকি কিন্তু জেলা প্রশাসন জানিয়েছে। অন্যদিকে আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে উজানে কোনো ভারী বর্ষণ না হলে কিন্তু এইদিকে আর বন্যার কোনো শঙ্কা নেই। তবে নদীর পানি কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করেছে এবং কি নিম্নাঞ্চলের দিকে প্লাবিত হতে শুরু করেছে। বিশেষ করে শেরপুরটি পাহাড়ি অঞ্চল, শেরপুরের ৩টি উপজেলা শ্রীবর্দী, ঝিনাইগাতী এবং কি নালিতাবাড়ী উপজেলা কিন্তু ভারতের সীমান্তবর্তী উপজেলা, যার কারণে কিন্তু এই সীমান্তবর্তী উপজেলাগুলোতে নিম্নাঞ্চল বেশি থাকায় এইগুলো কিন্তু বেশি পরিমাণে প্লাবিত হয়। আপনি দেখছেন এখনো কিন্তু আমার পেছনে যে রাস্তাটি, সেই রাস্তা দিয়ে কিন্তু চলাচল অনুপযুক্ত হয়ে গেছে এবং কি রাস্তার ভিতরে ৩ থেকে ৫ ফিট পানি কিন্তু এখনো জলাবদ্ধতা দেখা দিয়েছে এবং কি এই দিক দিয়ে যারা চলাচল করে তারা কিন্তু ব্যাপক একটি ভোগান্তিতে পড়েছে। অন্যদিকে নদীর তীরবর্তী যারা, তাদের মধ্যে কিন্তু একটি স্বস্তি দেখা দিলেও তারা কিন্তু সব সময় আতঙ্কে থাকে, কখন জানি মেঘ আসে আর কখন জানি ভারতের ঢল আসে এবং কি ক্ষতিগ্রস্ত করে। অন্যদিকে যে স্থানীয়দের দাবি সেটি হচ্ছে যে নদীর স্থায়ী বেড়িবাঁধ, কিন্তু স্থায়ী বেড়িবাঁধ কোনোভাবেই হচ্ছে না, যার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতি বছর শেরপুরের মানুষগুলো এবং কি শহর রক্ষা বাঁধ না থাকায় শেরপুরের কয়েকটি বাজারের ব্যবসায়ীরা প্রতি বছর ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ছিল শেরপুরের সর্বশেষ। মুরাদ, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী মুরাদ হাসান তিনি যুক্ত হয়েছিলেন এতক্ষণ আমাদের সঙ্গে। মুরাদ হোসেন তিনি জানাচ্ছিলেন শেরপুরের যে পানিবন্দী অবস্থা এবং তিনি দেখাচ্ছিলেন যে রাস্তাঘাট কীভাবে তলিয়ে গেছে। আমরা একেবারে শেরপুর থেকে ঢাকায় ফিরতে চাই। ঢাকায় নিউ মার্কেট এলাকার পরিস্থিতি কি? টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে পানি জমে গেছে। আমাদের সহকর্মী সুমন মাহমুদের কাছ থেকে আমরা একটু জানতে চাই। সুমন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? ঢাকার নিউ মার্কেট এলাকায় আপনি আছেন যতখানি বুঝতে পারছি, কি অবস্থা বলেন? এই যে টানা বৃষ্টিপাত হচ্ছে, পানি জমলো কিনা, জমলে কতখানি মানুষের জীবনযাত্রা তাতে কতখানি প্রভাবিত হচ্ছে, কি বলছেন তারা? আবির, ধন্যবাদ। আবির, যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েকদিনের যে বৃষ্টিপাত, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ এবং সেখান থেকে নিম্নচাপের ফলে সারা দেশব্যাপী যে বৃষ্টিপাত হচ্ছে, সেই বৃষ্টিপাতের ধারাবাহিকতায় আজকে সকাল থেকে সারা রাজধানী জুড়ে বৃষ্টি হচ্ছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে নিউ মার্কেটের যে পরিস্থিতি, আমার হাতের ডান পাশে চন্দ্রিমা উদ্যান এবং হকার্স মার্কেটের মাঝখানে যে সড়কটি রয়েছে, অর্থাৎ নিউ মার্কেটে আসার যে প্রধান যে সড়ক, সেই সড়কটি পুরোটাই আসলে পানিতে তলিয়ে গেছে। আমরা যদি দেখতে পাই যে বৃষ্টি হচ্ছে এবং গাড়ি চলছে রাস্তার মাঝখান দিয়ে, গাড়িগুলো চলছে ঠিক ডিভাইডার যেটি রয়েছে সেই ডিভাইডারে ঠিক ঘেঁষে চলছে, কারণ ডিভাইডারের অপোজিট যে সাইডটা আছে সেখানে প্রায় হাঁটুর উপরে পানি জমে গেছে এবং সেখান দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারছে না। প্রত্যেকটি গাড়ি কিন্তু রাস্তার যে ডিভাইডার আছে সেই ডিভাইডার ঘেঁষে চলছে। কিছু সিএনজিকে আমরা দেখেছি যে সিএনজির ইঞ্জিনে পানি প্রবেশ করে সিএনজি বন্ধ হয়ে গেছে এবং সেই কারণে রাস্তায় যানজট তৈরি হয়েছে। এখানে যে মূলত বড় যে মার্কেটগুলো রয়েছে, হকার্স মার্কেট, নূরজাহান মার্কেট এবং এখানে যে চন্দ্রিমা সুপার মার্কেট রয়েছে, সেই হিসেব করতে গেলে হকার্স মার্কেট এখন পুরোটাই আসলে পানির নিচে চলে গেছে। হকার্স মার্কেটে যে নিচতলাটি রয়েছে সেই নিচতলায় পুরোটি এখন আসলে পানির নিচে। দীর্ঘ 20-25 বছর ধরে এই সমস্যাটি তারা পড়ছেন যারা এখানে ব্যবসা করছেন, যে এই সময়টিতে ভারী বর্ষণের কারণে কিন্তু মার্কেট পুরোটি তলিয়ে যায় এবং তাদের জিনিসপত্রের, অর্থাৎ তাদের দোকানে যে কাপড় চোপড় থাকে সেগুলো ভিজে আসলে অনেক ক্ষতির তারা সম্মুখীন হন। এবং এই বিষয়টি নিয়ে তারা সিটি কর্পোরেশন, অর্থাৎ এই যে মার্কেটগুলো রয়েছে, নূরজাহান মার্কেট, হকার্স মার্কেট অথবা চন্দ্রিমা যে মার্কেট সুপার মার্কেট রয়েছে, সেই মার্কেটের যারা নেতা রয়েছেন, প্রত্যেকটি মার্কেটে আপনারা জানেন যে
তাদের কিছু নেতাকর্মী থাকেন এবং এরা কিন্তু বরাবরই সিটি কর্পোরেশনে যোগাযোগ করেছে। সিটি কর্পোরেশনে যোগাযোগ করে কিন্তু তারা তাদের এই সমস্যাটি সমাধান করতে পারেনি। এখানে পানির জমার মূল কারণটি হচ্ছে এখানে যে ড্রেনেজ ব্যবস্থাটি রয়েছে সেটি অত্যন্ত সরু এবং এই মার্কেট থেকে যাদের দোকানপাট আছে তারা কিন্তু প্রতিনিয়ত দোকান শেষ করে সন্ধ্যার পরে তাদের ময়লা আবর্জনাটি আসলে রাস্তার মধ্যে ফেলে দেন এবং এই ময়লাগুলো অধিকাংশই পলিথিন এবং পলিথিনগুলো পানি নিষ্কাশনের যে ড্রেনগুলো রয়েছে সেই ড্রেনগুলোতে গিয়ে জমা হয় এবং পরবর্তীতে দেখা যায় যে এই যে বৃষ্টিপাত হলে যে পানিটা রাস্তায় চলে আসে এবং সেই ড্রেন দিয়ে পানিগুলো সঠিক সময়ে যেতে না পারায় রাস্তার মধ্যে পানির জলজট আমরা দেখতে পাই এবং এই জলজটের কারণে কিন্তু আজকে শুক্রবার হওয়া সত্ত্বেও আমরা সেই পরিমাণ কোনো ক্রেতাদের আমরা দেখতে পাচ্ছি না। অধিকাংশ দোকান কিন্তু এখন বন্ধ রয়েছে। ফুটপাতের উপরে যে দোকানগুলো করার পারমিশন দিয়েছে সেই পারমিশন পাওয়ার পরেও যারা এখানে ফুটপাতে হকারি যারা করছেন তারা কিন্তু এখন পর্যন্ত একটি দোকানও খুলতে পারছেন না এবং অনেকের যে দোকান আমরা দেখতে পাচ্ছি এই যে দোকানগুলো তারা তৈরি করেন কাঠের একটি খাট তৈরি করে তার উপরে তারা কাপড় রেখে বিক্রি করেন। অনেক খাট আমরা ভেসে দেখেছি আমরা এই বৃষ্টিতে, এই বৃষ্টির পানিতে। তো এখনো বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির পরিমাণ যত বাড়বে এবং বাড়তে বাড়তে একটা সময় এখানকার পানির যে জলাবদ্ধতা যে রয়েছে সেই জলাবদ্ধতাটি আসলে দীর্ঘ সময় থাকে। অর্থাৎ এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থেমে গেলে হয়তো বা 3-4 ঘন্টা বা কখনো কখনো 5-6 ঘন্টা কিন্তু আমরা দেখতে পাই যে নিউ মার্কেটের এলাকায় জলাবদ্ধতা থাকে এবং এতে করে সাধারণ মানুষের পাশাপাশি সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন যারা ব্যবসায়ী রয়েছেন, তারা আসলে অনেক বড় ক্ষতির সম্মুখীন হন। আবির। ধন্যবাদ সুমন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সহকর্মী সুমন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং তিনি জানাচ্ছিলেন যে নিউ মার্কেটের যে পরিস্থিতি, এবং আমরা দেখছিলাম যে নিউ মার্কেটের অবস্থা আসলেই বেশ খারাপ অবস্থায় বলা যায়, কারণ সেখানে পানিবন্দী অবস্থা তৈরি হয়েছে, পানি ফুটপাতে পর্যন্ত উঠে গেছে এবং মানুষের স্বাভাবিক যে জীবনযাত্রা সেটি আসলে ব্যাহত হচ্ছে। এদিকে সাপ্তাহিক ছুটির দিনে নিত্যপণ্যের বাজারের খবর আরও জানতে চাই, সেটি জানানোর জন্য আমাদের সঙ্গে খুলনা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রফিউল ইসলাম টুটুল। টুটুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, এই যে বৈরী আবহাওয়া চলছে, টানা বৃষ্টিপাত চলছে, খুলনার মাছ বাজার দেখা যাচ্ছে আপনি সেখানে রয়েছেন, কী অবস্থা? সরবরাহ সংকট আছে কিনা? দাম দস্তুর কেমন দেখছেন? বিশেষ করে নিত্যপণ্যের দাম, চাল ডাল থেকে শুরু করে মাছ মাংসের দাম, সার্বিকভাবে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ধন্যবাদ আবির। বৃষ্টি যে এখন শুরু হয়েছে, কয়েকদিন টানা চলছে, সে কারণে কিছুটা প্রভাব তো বাজারে পড়েছে। তবে সবচেয়ে বেশি প্রভাব দেখছি আমরা আজ মাছের বাজার কিছুটা চড়া রয়েছে। এছাড়া অন্যান্য যেগুলো পণ্য রয়েছে সেগুলো মোটামুটি স্বাভাবিক। মাছের মধ্যে আপনার ইলিশ মাছ বিক্রি হচ্ছে প্রায় 1300 থেকে 2500 টাকা পর্যন্ত কেজি আকার ভেদে। রুই মাছ বিক্রি হচ্ছে 400 টাকা কেজি, ভেটকি মাছ 1000, চিংড়ি মাছ 900 থেকে 1500 টাকা। সবচেয়ে সস্তা যে মাছটি পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে পাঙ্গাস মাছ, 230 টাকা কেজি। এছাড়া মাংসের বাজারে গরু 750 টাকা কেজি এবং মুরগি দেশি 580 এবং ব্রয়লার 180 এবং কক এটি 300 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচা বাজার যেটি রয়েছে সবজি বাজার মোটামুটি স্থিতিশীল আছে। আলু 30 টাকা, পেঁয়াজ 40 টাকা এবং রসুন 100 টাকা। এছাড়া লেবু যেটা বিক্রি হচ্ছে 20 টাকা হালি, অর্থাৎ 4 পিস 20 টাকা। এছাড়া অন্যান্য যে লাউ বিক্রি হচ্ছে 40 টাকা, পটল 40 টাকা। সবজির বাজার মোটামুটি স্থিতিশীল রয়েছে। তবে এই যারা দোকানি রয়েছেন তারা কিন্তু বলছেন যে চলমান যে বর্ষা চলছে, এটি যেহেতু চলমান আছে এবং এখন থেকে বেশ কিছুদিন চলবে, এই বর্ষাকাল কয়েকদিন স্থায়ী হলেই কিন্তু কাঁচা বাজার মার্কেটটা কিন্তু চড়া হয়ে যাবে। কারণ কাঁচা যে বাজার যেগুলো রয়েছে গাছপালা বা সবজি, এগুলো কিন্তু পচনশীল, পানিতে ডুবে যায় গাছপালা। এই জন্য আর কয়েকদিন পরেই হয়তো এই বর্ষাকাল এটি যদি অব্যাহত থাকে, বর্ষা কয়েকদিন অব্যাহত থাকলেই কিন্তু কাঁচা বাজার আবার চড়া হয়ে যাবে, সেটি তারা আশঙ্কা করছেন। এই ছিল সবশেষ খবর খুলনা থেকে। টুটুল, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী যুক্ত হয়েছিলেন খুলনা থেকে, তিনি জানাচ্ছিলেন যে এই যে সবজির বাজার থেকে শুরু করে বিশেষ করে মাছের দাম এই টানা বৃষ্টিপাতের কারণে সরবরাহ সংকট দেখা দিয়েছে এবং যার কারণে দাম দস্তুর বেড়েছে।
দর্শক, পুরো স্টার নিউজ লাইভ জুড়ে আমরা আমাদের দর্শকদেরকে, বিশেষ করে আপনাদের দেখানোর চেষ্টা করছি সারা দেশে যে বৈরী আবহাওয়া চলছে, টানা বৃষ্টিপাত এবং সেই টানা বৃষ্টিপাতের কারণে যে পরিমাণ ভোগান্তি তৈরি হয়েছে ঢাকা এবং ঢাকার বাইরে। আমরা শুরু থেকে যুক্ত হয়েছিলাম পার্বত্য চট্টগ্রামে, তারপরে কক্সবাজারকে, তারপরে আমরা সিলেটে আমরা যুক্ত হয়েছিলাম আমাদের সহকর্মীদের সঙ্গে, শেরপুরে আমরা দেখিয়েছি, ঢাকার পরিস্থিতি দেখিয়েছি। এবার আমরা আবারও ফিরে যেতে চাই চিটাগাঙে, অর্থাৎ চট্টগ্রামে আমাদের সহকর্মী রয়েছেন, তার সঙ্গে আমরা যুক্ত হতে চাই এবং তার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। আমাদের সহকর্মী এমদাদের সঙ্গে যুক্ত হচ্ছে আমরা। এমদাদ, আপনি প্রায় হাঁটু পানিতে দাঁড়িয়ে আছেন যতক্ষণে বুঝতে পারছি। পানিবন্দী অবস্থা, এই যে পানি উঠে গেছে হাঁটু পর্যন্ত, যারা এই পানিবন্দির মধ্যে পড়েছে তাদের জীবন জীবিকার কি অবস্থা, সহায়তা তারা কেমন পাচ্ছেন, আলাদা করে তাদেরকে কোনো আশ্রয় কেন্দ্রে নেওয়া হচ্ছে কিনা, সার্বিক অবস্থা জানাবেন। এক কথা যদি বলতে চাই, চরম দুর্বিষহ একটি অবস্থা কিন্তু চলছে। এবং আপনি যেটি বলছেন যে আমি হাঁটু পানিতে দাঁড়িয়ে আছি, একটু সামনে গেলেই সেখানে কিন্তু কোমর সমান পানি, এবং তারপরেই যেটা দেখা যায় যে কোমর সমান পানি, বুক সমান পানি। এবং আমরা কিছুক্ষণ আগেই এখানে আসলে ত্রাণ বিতরণ করতে এসেছিলেন জামাতের আমির, আমরা ভিতরে গিয়েছিলাম। তো সেখানে যেটি দেখেছি যে বিভিন্ন ঘর বাড়ি সেগুলোতে কিন্তু পানি ঢুকে গেছে। অনেক কাঁচা বসতঘর যেগুলো আছে সেগুলোতেও কিন্তু ভেঙে পড়েছে, এবং প্রচুর মাছের ঘের, মুরগির খামার সহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান সেগুলোতে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে আসলে শত কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি সেটি বলা হচ্ছে, বাস্তবে সেই সংখ্যা হয়তো বা আরও বেশি। এবং আপনারা নিশ্চয়ই দেখছেন যে যারা লোকজন আছেন, এটি একটি পশ্চিম গুনাগুড়ি এলাকার বাঁশখালীর, এবং এই সড়ক দিয়ে ভিতরে যাদের বসতি আছে তারা নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র সেগুলো নিয়ে অন্য জায়গায় যাচ্ছেন, আশ্রয় নিতে যাচ্ছেন, কারণ 3 দিন ধরে একই পানিবন্দী অবস্থায় তারা আছেন। সেখানে খাবার পানির ব্যবস্থা নেই, বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা নেই, দোকান থেকে হয়তোবা বোতলের পানি খেতে হচ্ছে, যাদের সে সামর্থ্য নেই তারা বৃষ্টির পানি ধরে রেখে খেতে হচ্ছে। খাবার দাবার রান্না করার কোনো ব্যবস্থা নেই, দোকানপাট থেকে হয়তোবা বিস্কিট বা অন্যান্য শুকনো জিনিস সেগুলো খেতে হচ্ছে। তো সব মিলিয়ে আসলে যদি বলি যে চরম মানবিক বিপর্যয়কর একটি অবস্থা। তো এমন প্রেক্ষিতে আসলে যেটি আমরা দেখেছি যে আজকে 3য় দিন ধরে তারা পানিবন্দী, সেখানে আসলে সরকারি সহায়তা এখনো পর্যন্ত স্থানীয়রা আমাদেরকে যেটি বলেছেন তারা পাননি। তো জামাতের পক্ষ থেকে আমির এসেছিলেন, তিনি কয়েকটি পরিবারে দিয়ে গেছেন, বলা হচ্ছে যে বিকালবেলা এসে বাকি যারা ক্ষতিগ্রস্ত সব পরিবারকে দেওয়া হবে। শুধু এই এলাকাটি নয়, আমি একটু যদি জানাতে চাই যে চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ, উত্তর চট্টগ্রামের রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী সহ বিপুল এলাকা কিন্তু প্লাবিত হয়েছে। এবং এই যে পানিবন্দী মানুষের যে দুর্ভোগ, সেগুলো বৃষ্টিপাত যদি না হয় নতুন করে, সেক্ষেত্রে আস্তে আস্তে কমবে, এবং দ্রুত সরকার যেন ব্যবস্থা গ্রহণ করে সেই দাবি কিন্তু বানভাসী মানুষ জানিয়েছেন। ধন্যবাদ এমদাদ। আমরা চট্টগ্রাম থেকে বান্দরবানে যাচ্ছি, আমাদের সহকর্মী নিবিড় রয়েছেন। নিবিড়কেও দেখতে পাচ্ছি হাঁটু পানিতে দাঁড়িয়ে রয়েছেন এবং একটা পানিবন্দী অবস্থার মধ্যে রয়েছেন, আশপাশে যারা রয়েছেন। নিবিড়, জানাবেন যারা এই যে পানিবন্দির মধ্যে যারা পড়ে গেছেন তাদের কি অবস্থা, মানে তাদের খাবারের কি অবস্থা, সুপেয় পানির সংকট আছে কিনা, আর এই সংকটগুলো সমাধানে স্থানীয় প্রশাসন আসলে কতখানি সহযোগিতা করতে পারছে? আমি এখন আছি বান্দরবান সদর উপজেলার শেরেবাংলা নগর এলাকায়, এবং এখানে যদি দেখাই এখনও কিন্তু হাঁটুর ওপর পর্যন্ত পানি রয়েছে, এবং এইখানকার যে ঘরগুলো রয়েছে, অর্থাৎ সবগুলো ঘরই কিন্তু আমরা দেখছি যে আসলে প্রত্যেকটি ঘরের ভেতরে কিন্তু এখন পর্যন্ত পানি রয়েছে। যদিও এখানকার স্থানীয়রা যারা রয়েছেন তারা আমাকে জানিয়েছেন যে কিছুক্ষণ আগে পর্যন্ত তারা এইখানকার পানি কিন্তু আসলে কমতে শুরু করেছিল, যদিও আসলে আবারও বৃষ্টি শুরু হয়েছে, যার কারণে তারা কিন্তু আবারও আশঙ্কা করছেন যে এই যে বন্যার পানি সেটি আসলে আরও খানিকটা বাড়তে পারে, এমন আশঙ্কা তারা করছেন। আমরা দেখেছি যে এখানকার যে বাড়িগুলো রয়েছে, যে ঘরগুলো রয়েছে, সেই ঘরগুলোর ভেতরে কিন্তু আসলে যে পরিমাণ পানি, ভেতরে কিন্তু যেসব আসবাবপত্র রয়েছে সবই কিন্তু বলা যায় যে
বৃষ্টিতে এবং বন্যার পানিতে ভিজে কিন্তু আসলে নষ্ট হয়ে গেছে। পাশাপাশি স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আসলে তেমন কোনো যে উদ্যোগ নেওয়া হয়েছে এমনটা কিন্তু আমাদের চোখে পড়েনি। এইখানে যারা স্থানীয়রা রয়েছেন ঠিক এখানে যখন বন্যার পানি আসে ঠিক তখন কিন্তু এরা পাশের একটি ভবনে, নির্মাণাধীন ভবনে আশ্রয় নেয় এবং সেখানে তারা যেমনটি অভিযোগ করেছেন যে তাদের পয় নিষ্কাশন ব্যবস্থা, পাশাপাশি বিশুদ্ধ পানির যে সরবরাহ কোনো কিছুই কিন্তু আসলে ঠিক নেই এবং তাদের প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে দুপুরে এবং রাতে 2 বেলা শুধু খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে বলে তারা জানিয়েছেন। তবে এখন তারা যেমনটি বলছেন যে যেহেতু পানি খানিকটা কমেছে যার কারণে অনেকেই কিন্তু তাদের যে বাড়ি সেই ঘরে এবং বাড়িতে ফিরে এসেছেন এবং ভেতরের যে ক্ষয়ক্ষতির পরিমাণ সেটা তারা দেখছেন, এমন চিত্র আমরা দেখেছি এবং ভেতরে তারা যে যাদের ঘর থেকে আসলে পানি নেমে গেছে কিংবা উঁচুতে একটু ঘর তারা কিন্তু আমরা দেখছি যে পরিষ্কার শুরু করছেন। একটু জানতে চাই যে আসলে কি কতটুকু পর্যন্ত পানি ছিল আর এখন কি অবস্থা দেখছি? আগে এতক্ষণ ছিল পানি প্রায় রোড থেকে 5 ফিট উপরে ছিল, এখন পানি নামছে প্রায় 1.5 ফিট 2 ফিট নামছে, আবার পানি বাড়তেছে এই মুহূর্তে। আবার যেমনটি শুনছিলাম যে পানি কিন্তু অনেকটাই উপরে ছিল, এখন পানি নামতে শুরু করার কারণে কিন্তু তারা অনেকেই ঘরে ফিরে আসছেন এবং পরিষ্কার এবং সেই সাথে কি কি নষ্ট হয়ে গেছে সেগুলো কিন্তু তারা আসলে ঘর থেকে বের করছেন। তবে যেহেতু আবারও বৃষ্টি শুরু হয়েছে তারা আশঙ্কা করছেন এই পানি কিন্তু আবারও বাড়তে পারে। তো সব কিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা বান্দরবনের বন্যা পরিস্থিতির সবশেষ খবর। নিবিড়, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী নিবিড় সাহা একজন যারা ভোগান্তির শিকার হয়েছেন এরকম একজনের কথা শুনছিলেন। তিনি বলছিলেন যে 5 ফুট পর্যন্ত পানি উঠেছে। সুতরাং বোঝাই যায় যে একটা প্রায় মানুষের সমান পর্যন্ত উচ্চতার পানি চট্টগ্রামে আসলে উঠেছে এবং এর মাধ্যমেই আসলে বোঝা যায় সারা দেশের, বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের কথা যদি বলি, বান্দরবান, খাগড়াছড়ি এবং ওদিকে কক্সবাজার পুরো দস্তুর একটা ভোগান্তিময় জীবনযাপন করছেন তারা। দর্শক, এই ছিল স্টার নিউজ লাইভের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ।